তার সঙ্গে তিনি ছিলেন লেখক, চিন্তাবিদ এবং একটি স্কুল তিনি তৈরি করেছিলেন, যেটা আজও চলছে। নমস্কার, অপরাজিতারা পর্ব 29। আজকে বলবো এমন এক নারীর কথা, যিনি ছিলেন, যাকে বলা হয় ভারতীয় উপমহাদেশে নারী শিক্ষার পথিকৃৎ ছিলেন। তবে তাকে শুধু এটুকুতেই বাঁধা যায় না, তাকে নারী শিক্ষার সঙ্গে যেমন তিনি অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন, মানে নারী শিক্ষা বলে তাকে শুধু একটা ছোট গণ্ডি হয়ে যায় তার জীবন অনুযায়ী। তিনি আরও বড় মাপের মানুষ ছিলেন, তিনি নারীবাদী চিন্তাবিদ ছিলেন। তিনি যেভাবে জীবনটাকে ভেবেছিলেন সেটা বড় অন্যরকম ছিল, সেই কথা আমরা আসব। তার সঙ্গে তিনি ছিলেন লেখক, চিন্তাবিদ এবং একটি স্কুল তিনি তৈরি করেছিলেন, যেটা আজও চলছে। এবং আমাদের আগের পর্বের শ্রীমতী সুফিয়া কামালের সঙ্গে তার একটা যোগাযোগ আছে। এবার বোধহয় বোঝা যাচ্ছে আমরা কার কথা বলছি। তার নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। অনেকগুলো জায়গা খুলে গেল, কিন্তু নামটা একটু অচেনা লাগলো, কারণ তিনি পরিচিত ছিলেন বেগম রোকেয়া হিসেবে। এবারে বোধহয় মনে পড়ে যাচ্ছে, বা আমরা জানি তার কথা অনেকটাই, কিন্তু আবার কিছুটা জানিও না। যাই হোক, তার জীবন শুরু হয়েছিল 1880 সালের 9ই ডিসেম্বর এবং অদ্ভুত সমাপতন ঠিক 52 বছর পরে 1932 সালের 9ই ডিসেম্বর তার মৃত্যু হয়। তার এই 52 বছরের জীবনে তিনি যে কী অসাধারণ কাজ করে গেছেন, তার সবটা তো বলা সম্ভব নয়, কিছু ধরার চেষ্টা করছি। তাঁর কাছে নারী পুরুষ সমান ছিল। শুধু তাঁর বক্তব্য ছিল যে পুরুষের এগিয়ে থাকার কারণ হচ্ছে নারী ঠিকমতো সুবিধা সময়ের মতো শিক্ষা আটকে গেছিল তখন, সেই সময়, সেই জন্য এগিয়ে যেতে পারেন। এবং তিনি যে কতটা ঠিক সেটা আজকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি, কারণ আজকে নারী পুরুষ দুজনেই সমানভাবে শিক্ষা পাচ্ছেন এবং সমানভাবে এগিয়ে চলেছেন। তাই আগে বোধহয় একটা ধারণা ছিল যে পুরুষরা বেশি এগিয়ে থাকে মানুষ হিসেবে, সেটা যে ঠিক নয়, সেটা নিয়ে প্রথম চিন্তা ভাবনাটা করেছিলেন বা ভাবিয়েছিলেন আমাদের আজকের নারী। যেটা বলার, তিনিও ছিলেন এক উচ্চবিত্ত মুসলমান পরিবারের মহিলা। ছোটবেলায় তার পড়াশুনোর অধিকার ছিল না, কারণ ওই একই, তিনি উর্দু পড়তে পারতেন, তিনি কিছু ধর্মীয় গ্রন্থ পড়তে পারতেন, কিন্তু তার বেশি তাঁদেরকে সুযোগ দেওয়া হতো না তাদের পরিবার থেকে। তো তার দুই ভাই কলকাতার কলেজে ভর্তি হয় বা কলকাতার স্কুলে ভর্তি হয়, কিন্তু তাঁর এবং তাঁর বোনের জন্য ছিল ওই ঘরের কোণা, কিন্তু তাকে তো থামিয়ে রাখা যায়নি। তো যাই হোক, তার জন্য যাকে ধন্যবাদ জানাতে হয়, অ্যাটলিস্ট যেহেতু নারী শিক্ষার প্রতি পথিকৃৎ, সেই জন্য আমিও জানাতে চাই তাকে ধন্যবাদ, যে তার জন্য তার শিক্ষাটা তৈরি হয়েছিল। তিনি ছিলেন তার দাদা, ইব্রাহিম সাবের, তার দাদা। এদের বাড়িতে লাইব্রেরি ছিল বিশাল, কিন্তু দুই বোন পড়তে পারতেন না। তাই দাদা রাতের অন্ধকারে, যখন বাড়ির কর্তারা, যাদের সবচেয়ে বেশি চোখ রাঙানি ছিল এই ব্যাপারে, তারা ঘুমিয়ে পড়তেন, তখন মোমবাতির আলোয় বোনদের পড়াতেন। কি সুন্দর, ভাবতেই খুব ভালো লাগে এরকম একটা ব্যাপার, যে বাড়িতে এরকম একজন দাদা বা একজন পুরুষ, সেই সময় 1980 সালে যখন জন্ম, সেই সময়কার পুরুষদের মধ্যে এই প্রগতিশীল মনোভাবটাই খুব কম ছিল। যাই হোক, তিনি পেয়েছিলেন, তাঁরও ভাগ্য। এরপরে তাঁর জীবনে আসেন তার স্বামী। তাদের বিয়ে হয় 1898 সালে। তার নাম ছিল শেখ সাখাওয়াত হোসেন এবং তিনি ছিলেন ভাগলপুরের এক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।
অসম্ভব প্রগতিশীল একটি মানুষ, এবং তিনি সমানে বেগম রোকেয়াকে উৎসাহ দিয়েছিলেন বাংলা এবং ইংরাজি পড়ার জন্য, এবং তার উৎসাহেই তিনি পড়াশুনো আবার নতুন করে শুরু করেন। কিন্তু ভাগ্য তাকে সবসময় যে সাহায্য করেছে তা নয়। এর মধ্যে তার 2 মেয়ে হয় এবং খুব অল্প বয়সে তাদের মৃত্যু হয়। 1909 সালে তার স্বামীরও মৃত্যু হয়। তিনি স্বামীর মৃত্যুর ঠিক 5 মাস পরে ভাগলপুরে শুরু করেন শাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। কিন্তু সেখানে মোটে 5 জন ছাত্রীকে নিয়ে শুরু হয় স্কুল, এবং তিনি ঘরে ঘরে গিয়ে বোঝানোর চেষ্টা করেন যে নারী শিক্ষা কতটা জরুরি, এবং তিনি পৌঁছে যেতে চান প্রত্যেকের কাছে, মানে প্রত্যেকটি মেয়েকে সেই জায়গার প্রতিটি মেয়েকে স্কুলে নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু আনফর্চুনেটলি তার পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদের জন্য এই স্কুলটি বন্ধ করে দিতে হয়। তিনি চলে আসেন কলকাতা। 1911 সালে তিনি আবার স্কুলটি চালু করেন, শাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, যেটা এখনও চলছে। এবং এখানে এসেও তিনি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের স্কুলে আসার কথা বলেন, এবং স্কুলটি যে চলেছিল সে তো আমরা এখনও জানি। যে সমাজ তাকে পড়তে দিতে চায়নি, তিনি সেই সমাজের বিরুদ্ধে গিয়ে মেয়েদের শিক্ষার জন্য স্কুল তৈরি করেছিলেন। 1905 সালে প্রকাশিত হয় ইতিমধ্যেই তার প্রথম বই সুলতানার স্বপ্ন বলে। এখানে আমরা আরেক নারী মনের পরিচয় পাই, আরেকজন মহিলার পরিচয় পাই। সে যে কী ভীষণ ভাবে অন্য রকম ভাবনা ছিল সেটা এখানে জানতে পারি। তিনি এখানে মেরিল্যান্ড বলে একটা গল্প লেখেন, যেখানে দেখা যায় মহিলারা সমাজ চালাচ্ছে, যেটা তখনকার দিনে মানে 1905 সালে এটা ভাবা যেত না। শুধু সমাজ না, বিজ্ঞান চেতনার মঞ্চেও মহিলারা নারী বাহিনী এগিয়ে চলেছেন বা সমাজকে চালাচ্ছেন, এবং সেখানে দেখা যায় পুরুষেরা বাড়িতে রয়েছেন। এই ভাবনা করাটাও সেই সময় খুব অন্য রকমের ভাবনা, এবং সেটা তার দৃঢ়তার পরিচয় দেয় যে তিনি কিভাবে সমাজটাকে ভেবেছিলেন, কিভাবে মহিলাদের কথা ভেবেছিলেন। তিনি কিন্তু ইসলাম ধর্মকে অস্বীকার করেননি। তিনি শুধু বলেছিলেন যে ইসলাম ধর্মে যে শুধু পুরুষতান্ত্রিক একটা জীবন বা একটা জগৎ তৈরি হয়েছিল, সেইটার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। আজও বাংলাদেশে প্রতি বছর রোকেয়া দিবস পালিত হয়, তার নামে একটা স্কুল আছে। কিন্তু তাকে বোধহয় খুব একটাই সেখানে যেটা বলার, তাকে খুব ছোট্ট একটা গণ্ডিতে বেঁধে ফেলেছে। শুধু নারী শিক্ষার প্রচারক হিসেবেই তাকে সীমাবদ্ধ করে দিয়েছে। কোথাও বোধহয় এটাও আমরা করে ফেলি, যখন আমরা তাকে নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু তাকে বোধহয় সদর্থকভাবে ধরতে পারিনি। সেইটা একটা সমস্যা থেকেই যায়। 1918 সালে সুফিয়া কামাল আসে, যেটা আমরা আগের পর্বেও জেনেছি। বেগম রোকেয়ার সঙ্গে দেখা হয়, এবং তিনি এইখানে সুফিয়া কামালকে বোঝান যে ইসলাম ধর্মের সঙ্গে তার কোনো বিরোধ নেই, বা ইসলাম ধর্মের সঙ্গে বাংলা ভাষার কোনো বিরোধ নেই। এই সত্যটা কিন্তু সুফিয়া কামাল এখান থেকে জেনে গিয়ে তিনি জীবনটাকে আরও অন্যরকমভাবে তৈরি করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রোকেয়া হল তৈরি করেছিলেন, যেটা আজও আছে। তাই এই মানুষগুলোকে ধরতে গেলে, এবং এই 10-12 মিনিট বা 5-6 মিনিটের এপিসোডে এই মানুষগুলোকে ধরা যায় না। শুধু আমরা যেটুকু চাই মানুষের কাছে যতটুকু পৌঁছানো যায় এই নামগুলো, তারা যাতে আরও একটু নিজেরা জেনে নিই, আর একটু পড়াশুনো করে জানতে পারি এই মানুষগুলোকে, তাহলে বোধহয় তাদের প্রতি যোগ্য সম্মান দেখানো হয়। তাদেরকে আর একটু জানা দরকার। ওই যে বারবার বলি না, আমরা যে এইখানে বসে আছি তার জন্য এদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।